আমাদের চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের লাইভ সম্প্রচার বা বিশেষ প্রতিবেদনে আলোচনা করা হবে সেটা পি চিদম্বরমের লেখা একটা নিবন্ধ, যা 9 ডিসেম্বর 2024 সোমবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। জ্ঞানব্যাপী প্যান্ডোরার বাক্স খুলে গিয়েছে শীর্ষক। এই শীর্ষক পি চিদম্বরমের সেই লেখাটাই আজকে আমাদের বিশেষ প্রতিবেদনের উপজীব্য। পি চিদম্বরম লিখেছেন, অনেক আইন প্রণয়নের ক্ষেত্রে আমার প্রত্যক্ষ পর্যবেক্ষণ ছিল। বিলের খসড়া রচনা যাতে সংক্ষিপ্ত, মসৃণ এবং স্বচ্ছ হয় তার জন্য আমি আইন মন্ত্রকের ড্রাফট পার্সনদের সবসময় সহায়তা করেছি। উপাসনাস্থল বিশেষ ব্যবস্থা আইন 1991 ছিল এরকমই একটা আইন। পি চিদম্বরম লিখেছেন, আমার মতে এটা সংক্ষিপ্ত এবং মাত্র 8টা ধারায় সংযুক্ত। এটার মজা হচ্ছে এই যে উপাসনাস্থলের চরিত্রকে স্বাধীনতার উষালগ্নের চেহারায় ফেরানোই ছিল একমাত্র উদ্দেশ্য। কোনো রকমের যদি বা কিন্তু বা তৎসত্ত্বেও বা কোনো দ্বিধা ছাড়াই এটা পরিষ্কার ছিল। পি চিদম্বরম লিখেছেন, আমি সবাইকে এই আইনের ধারা 3 এবং ধারা 4-4-1 পড়ে দেখতে অনুরোধ করব, যেটা হচ্ছে এই রকম। ধারা 3, উপাসনা স্থলগুলোর পরিবর্তন করা বা রূপান্তরে বাধা। কোনো ব্যক্তি, কোনো ধর্মীয় সম্প্রদায়ের কোনো উপাসনা স্থল বা তার কোনো অংশকে একই ধর্মীয় সম্প্রদায়ের বা ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বা তার কোনো অংশের উপাসনা স্থলে পাল্টে ফেলতে বা রূপান্তর করতে পারবেন না। ধারা 4, নির্দিষ্ট উপাসনা স্থলগুলোর ধর্মীয় চরিত্র সম্পর্কে ঘোষণার ব্যাপারে আদালতের এখতিয়ার। ধারা 4-এর উপধারা 1 যাতে বলা হয়েছে, এতদ দ্বারা ঘোষণা করা হচ্ছে যে 15ই আগস্ট 1947 তারিখ থেকে একটা উপাসনা স্থলের যে ধর্মীয় চরিত্র রয়েছে সেটাই অবিকল বজায় রাখতে হবে। অযোধ্যায় অবস্থিত রাম জন্মভূমি বাবরি মসজিদ নামে পরিচিত বিতর্কিত উপাসনা স্থলটাই এর একমাত্র ব্যতিক্রম থাকবে। আইনটার লক্ষ্য, উদ্দেশ্য, চেতনা এবং পরিধির গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক। পি চিদম্বরম লিখেছেন, আমার মতে আইনটার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, কারণ প্রায় 30 বছর ধরে উপাসনা স্থল সংক্রান্ত বিষয়ে শান্তি এবং সুস্থিতি বজায় ছিল। সর্বোপরি লোকজন এটাই গ্রহণ করে নিয়েছে যে একটা মন্দির হিন্দু ভক্তজনের উপাসনা স্থল মন্দিরই থাকবে, একটা মসজিদ মুসলিম ধর্মাবলম্বীদের উপাসনা স্থল মসজিদই থাকবে, একটা গির্জা খ্রিস্টান ধর্মে বিশ্বাসীদের উপাসনা স্থল গির্জাই থাকবে, একটা গুরুদ্বার শিখ ধর্মাবলম্বীদের উপাসনা স্থল গুরুদ্বারই থাকবে, একটা সিনাগগ ইহুদিদের ধর্মচার কেন্দ্র একটা সিনাগগই থাকবে। এছাড়াও অন্য যত ধর্মীয় উপাসনা স্থল রয়েছে 15ই আগস্ট 1947 তারিখে তাদের যে চরিত্র ছিল, যে বৈশিষ্ট্য ছিল, প্রতিটার জন্য সেটাই বজায় রাখতে হবে। সচেতনভাবে উপেক্ষা। দুর্ভাগ্যবশত আইনটার কার্যকারিতা সম্পর্কে হাতে তথ্যের পরিমাণ যৎকিঞ্চিত। কিছু প্রশ্নের প্রেক্ষিতে PRISM নামে একটা পার্লামেন্টারি রিসার্চ ফেসিলিটি থেকে জানা গিয়েছে যে এই আইনে গ্রেপ্তার এবং আদালতে অভিযুক্তকরণ সংক্রান্ত 3টে ক্ষেত্রে তৎকালীন সরকার কৌশলী জবাব দিয়েছিল। আইনের কার্যকারিতা সম্পর্কে এটুকুই বলা যেতে পারে যে পরবর্তী সরকারগুলো আইনটাকে সচেতনভাবে উপেক্ষা করেছে। এবার আদালতের দিকে নজর রাখা যাক। 28শে অক্টোবর 2020 ভারতের সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন দায়ের করা হয়েছিল, আর যেগুলো নির্দেশনামূলক। উপাসনাস্থল বিশেষ ব্যবস্থা আইন 1991 ধারা 2, 3 এবং 4 অকার্যকর এবং অসাংবিধানিক ঘোষণা করুন, কারণ বর্বর হানাদারদের দ্বারা অবৈধভাবে নির্মিত উপাসনা স্থলগুলোকে বৈধতা দিতে চায় আইনের ওই ধারাগুলো। উল্লেখ করার মতো বিষয় হচ্ছে এই যে 3 এবং 4 নম্বর ধারা দুটোর উপরেই তো আইনটা দাঁড়িয়েছিল। 3 এবং 4 নম্বর ধারা দুটো বাদ দিলে এই আইনে আর কিছুই থাকে না। এই ব্যবস্থাগুলো ভারতের সংবিধানের 14, 15, 21, 25, 26 এবং 29 অনুচ্ছেদকে লঙ্ঘন করছে, এই রকম যুক্তি দেখিয়ে আইনটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। আরও উল্লেখ্য যে এই উপাসনা স্থলগুলো পিটিশনারের মতে
বর্বর হানাদারদের হাতে অবৈধভাবে নির্মিত হয়েছিল। আরজি 3টের উদ্দেশ্য এবং সেখানে লক্ষ্য নির্দিষ্টভাবে কোন সম্প্রদায়, পিটিশনার তা গোপন করেননি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে হিন্দু, জৈন, বৌদ্ধ এবং শিখ সম্প্রদায়ের ধর্মস্থানগুলো পুনরুদ্ধার করতে চেয়েছেন তিনি। এই রিট পিটিশন 2020 সাল থেকে শীর্ষ আদালতে মানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। জ্ঞানব্যাপী নিয়ে বিবাদ। 2023 সালে সুপ্রিম কোর্ট বারাণসীর আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ পরিচালনা কমিটির তরফে দায়ের করা একটা স্পেশাল লিভ পিটিশন গ্রহণ করে। এলাহাবাদ হাইকোর্টের 2023 সালের 3রা আগস্টের আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল ওই এসএলপিতে। জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা প্রত্নতাত্ত্বিক জরিপের নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট জেলা জজ। হাইকোর্ট এই সংক্রান্ত একটা আপিল খারিজ করে দেয়। এরপর পিটিশনকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট 2023 সালের 4 আগস্ট এক আদেশে বলেছে যে আমরা হাইকোর্টের দৃষ্টিভঙ্গির থেকে ভিন্ন মত হতে পারছি না, বিশেষত সংবিধানের 136 অনুচ্ছেদের অধীনে এখতিয়ার প্রয়োগ করার ক্ষেত্রে, এবং সলিসিটর জেনারেলের দাখিলটা আমরা নথিভুক্ত করছি। সমগ্র প্রক্রিয়াটা শেষ করতে হবে নন ইনভেসিভ মেথোলজি বা নির্মাণের কোনো ক্ষতি করবে না এমন পদ্ধতিতে। এএসআইকে মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই সতর্কতার সঙ্গেই কাজটা করতে হবে। প্যান্ডোরার বাক্সটা কিন্তু খোলা হয়েছিল এমনভাবেই। আদালত বাদীদের উদ্দেশ্য সম্পর্কে কিন্তু অনুসন্ধান করেনি। বাদীরা 2022 সালের 18 নম্বর দেওয়ানি মামলা দাখিল সহ দাবি করেছিলেন যে জ্ঞানব্যাপী মসজিদ প্রাঙ্গণে নাকি তাদের দেবতা আছেন, তাকে ঘিরেই আচার অনুষ্ঠান করার অধিকারী তারা। বাদীদের স্পষ্ট প্রচেষ্টা এটাই ছিল যে একটা মসজিদের ভিতরে হিন্দু দেবতাদের পূজা অর্চনা করা, ওই দেবতা নাকি সেখানেই রয়েছেন। যদি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং দেবতাদের পুজো করার অনুমতি দেওয়া হয়, তবে তাতে মসজিদটা অন্তত আংশিকভাবে একটা মন্দিরে রূপান্তরিত হবে, যেটা 1991 আইনের 3 এবং 4 ধারায় সরলভাবেই যা বলা ছিল যেটা হতে পারে না। চেইন রিয়াকশন এই মামলায় বাদীর উদ্দেশ্য এবং নামাজের অনুমতি দেওয়ার ফলাফল দেখে নেওয়া কঠিন ছিল কি? কঠিন ছিল না। পি চিদম্বরম লিখেছেন, আমার মতে মামলাটাতে সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে সম্পূর্ণ ন্যায় বিচার করার জন্য সুপ্রিম কোর্টের উচিত ছিল নিজ ক্ষমতা প্রয়োগ করা। 30 বছর যাবৎ মান্য করা হয়েছে যে আইনটা, সেটা বহাল রাখার নির্দেশ সহ মামলাটা খারিজও করা যেত। জ্ঞানব্যাপী মামলার আদেশ অনুসরণে একাধিক বিবাদ উপস্থিত হয়েছে এখন। উত্তরপ্রদেশের মথুরার ঈদগাহ মসজিদ এবং সম্বল, দিল্লিতে কুতুব কমপ্লেক্স এবং রাজস্থানে আজমিরের দরগা। এই সংকট তবে কোথায় গিয়ে থামবে? জ্ঞানব্যাপী অর্ডারের পরিণতি হবে কুখ্যাত এডিএম জবলপুর মামলার মতোই কি? লিখেছেন সাংসদ এবং ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। একদম শেষে বলি, বদলে যাওয়া সময়ে প্রতিদিন কম বেশি সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে, আমেরিকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ সহ সব ধরনের বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। আমাদের চ্যানেলের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।